দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী হাসিবুল আলম সম্রাটের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে ভাইয়া, যেহেতু গানের মানুষ, আজকে সকালটা আমরা আপনার একটি গানের মধ্য দিয়ে শুরু করি। আমি আসলে ট্রিবিউট করতে চাচ্ছি আমাদের রিসেন্টলি আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন লেজেন্ডারি সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, মাইলসের শাফিন ভাই এবং জুয়েল ভাই, দুজন মানুষের কথাই বলতে হয়। আমি দুজনের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শাফিন ভাইয়ের একটা গান দিয়ে আমি ট্রিবিউট করতে চাচ্ছি। শোনো প্রিয়া, কত যতনে এঁকেছি যে তোমার আমার এই মনে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার চোখে, নীরবে এসে দিয়েছ দোলা, মৃদু হাওয়ার মতো আমার স্বপনে, কি জাদু তোমার প্রেমে, কি জাদু তোমার চোখে। আমি তোমায় যে চাই, কাছে যেন পাই চিরদিন। তোমায় করেছি আপন, তুমি আমারই জীবন, তুমি যে সকল আশার প্রেরণা। ভেঙে দিও না এমন, কেড়ে নিও না স্বপ্ন, তুমি যে আমার শেষ ঠিকানা। সত্যি কথা বলতে কি, সৃষ্টিশীল মানুষরা কখনো আসলে মরেন না, তারা বেঁচে থাকেন তাদের এই সৃষ্টির মধ্য দিয়ে। এই যে রকস্টার শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা, জুয়েল ভাই, মানে ওনাদের কাজগুলোর মধ্য দিয়ে আসলে ওনারা সারা জীবন বেঁচে থাকবেন এবং সেই কাজগুলোকেই আমরা আসলে এগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে। সেটাই আসলে মানুষ, কথা আছে যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। একদম। তো আমাদের এই মানুষগুলো আসলে ওনাদের, আমরা ওনাদেরকে ফিজিক্যালি হয়তো মিস করব, কিন্তু ওনাদের কাজগুলো আসলে ওনাদেরকে বাঁচিয়ে রাখবে, আমাদের সাথেই থাকে কাজগুলো নিঃসন্দেহে। এবং সেই গানের মানুষই আপনি, একই জগতের মানুষ। গান নিয়ে এই যে পথ চলা, সেটা তো একটা লম্বা সময়। শুরুটা কিভাবে হলো গানের সাথে? আমি আসলে কখনো ভাবিনি আমি সঙ্গীত জগতের সাথে জড়াবো। আমার শুরুর দিকে আমার ক্রিকেটের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। তো আমার ছোটবেলায় আমার বড় বোন গান শিখতেন। আমরা দুই ভাই বোন। তো আমার বড় বোন যখন গান শিখতেন, গানের স্কুলে আমি ওনার সাথে যেতাম, আমি ওনার থেকে ছোট। তো স্কুলে তখন ওই দেখে দেখে দেখতাম যে ওনাদের সাথে তবলায় সঙ্গত করছে। তো আমি তবলা স্ট্রোক করা বা বাজানোর স্টাইল দেখে আমি নিজেই আমি জানতাম না কেমন করে যেন আমি তবলা বাজানোর প্রতি আমার একটা ঝোঁক তৈরি হলো এবং আমি বাজাতেও পারতাম কিছুটা, এবং আমি স্টেজেও বাজিয়েছি, তবলা বাজিয়েছি। কিন্তু এমনও হয়েছে আমি তালের নাম বলতে পারি না, কিন্তু আমি বাজাচ্ছি, মানে রিদম সেন্সটা খুব ভালো এরকম ছিল। হ্যাঁ। তো আমার বাড়িতে আমার চাচা ফুপু, ওনাদের মধ্যে সঙ্গীতের চর্চাটা ছিল। তো ওনাদের বাসায় যে ওনাদের সাথে আমি তবলায় সঙ্গত করতাম। তো আমার চাচা আম্মুকে বলেছিল যে ভাবি, ওর তাল সেন্স খুব ভালো, ওকে তবলা কিনে দেন। তো তবলা শেখা শুরু করার পরে 3 মাস পরে আর স্কুলটা বন্ধ হয়ে যায়। আমি একমাত্র স্টুডেন্ট ছিলাম। পরে স্টুডেন্ট, এটা বরিশালের ঘটনা, আমার হোমটাউন বরিশালে। তারপর থেকে গান শুনতে পছন্দ করতাম। শুনতে আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার ফ্রেন্ড প্লাস আমার কাজিন হয়, ওর কাছে আমার গিটারের হাতে খড়ি। আমার গিটারটাও শেখা আসলে ও জাস্ট একদম বেসিক, মানে আমার গিটারের লেসন বলতে একটা ডায়েরির পেজের এই পাশ ওই পাশ, মানে আমার যদি প্রাতিষ্ঠানিক গিটারের কথা বলি, তারপর ওইখান থেকে টুকটাক কোর্স যেখানে যেভাবে পেয়েছি, যার কাছ থেকে যতটুকু দেখতে পেরেছি, এটা আচ্ছা এটা কি, হয়তো তাকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তখন আমি অন্য অনেকদিন পরে যে হয়তো আমি অ্যান্সার মিলিয়েছি, ও আচ্ছা এটা দেখেছিলাম, এটা এইভাবে করে করে অনেকটা সেলফ টট বলা যায়। হ্যাঁ, অনেকটা সেলফ টট বলা যায়। অনেক পরে এসে আমি আসলে ওইভাবে ওস্তাদজির কাছে যে প্রাতিষ্ঠানিকভাবে যদি শেখার কথা বলি,
সেটা হয়েছে 2008 এর দিকে। আচ্ছা, সেটা কোথায়? সেটা আমার গুরুজি শ্রদ্ধেয় আবিদ হোসেন, উনি অনেক গুণী একজন মানুষ, অনেক সিনিয়র একজন মানুষ। উনি সঙ্গীত পরিচালক, বাংলাদেশ ফিল্মের প্লাস অডিও ইন্ডাস্ট্রির অনেক, ওনার হাত ধরে অনেক বড় বড় লেজেন্ডারি আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছে। তো ওনার কাছে আমার শেখার সুযোগ হয়েছে। এখন একটু যাওয়ার সুযোগটা কম হয় ব্যস্ততার কারণে বিভিন্ন, কিন্তু যোগাযোগ আছে। তারপর কতদিন মানে শেখা হলো সেখানে? সেখানে মোটামুটি 5 বছর, 4-5 বছর। তারপর রিয়েলিটি শোতে আপনি পার্টিসিপেট করলেন এবং আপনার একটা ব্যান্ডও ছিল। বরিশালে আমাদের ব্যান্ড সার্কেলের এক বড় ভাই, ওনাদের কিছু ফ্রেন্ড সার্কেল কাজিন ওরা ঢাকায় থাকতো। তো ওনার সাথে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে তো ওনাদের সার্কেলে আবার আমার অ্যাকোস্টিক গিটারে গান করে ওনারা মানে আমাকে খুব পছন্দ করে মানে ফেলেছিল তখন আর কি, খুবই আমাকে অ্যাপ্রিশিয়েট করতো। এর মধ্যে ওনাদের একটা ফ্রেন্ড, তখন উনি ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলে থাকতো। তো আমরা এরকম ওনার ওখানে মানে শহীদুল্লাহ হলের সামনেও মানে জুলজি ডিপার্টমেন্টের সামনেও অনেক এরকম রাতের বেলা গলা ছেড়ে গাইতাম অ্যাকোস্টিক গিটার বাজিয়ে। তো একদিন হঠাৎ সকালে উনি একটা পেপারে একটা অ্যাড দেখালো যে ডি রকস্টার্স একটা সার্কুলেশন। পরে আমি আমার সেই কাজিনের বাসায়, যে আমার তখন নিজেরও কম্পিউটার ছিল না, ওর বাসায় যে কম্পিউটারে জাস্ট হেডফোনের মাইক দিয়ে একটা অ্যাকোস্টিক গিটার বাজিয়ে আমি একটা ডেমো রেকর্ড করে পাঠাই আর কি, কাজিন মানে যার কাছে আমার গিটারের হাতে খড়ি। পরে পাঠানোর পরে সারপ্রাইজিংলি আমি কল পেলাম তাদের থেকে, ডি রকস্টারের ওই কম্পিটিশন এসে থাকে। তো তারা বলল যে তো টপ 5 এর মধ্যে চলে আসা এবং সেখান থেকে আসলে প্রফেশনালি মিউজিকটাকে নেওয়া। আমাদের জার্নিটা ছিল সেগমেন্ট ওয়াইজ, মানে 103 আমাদের অডিশন, সেখান থেকে 30 জন ছিল এসএমএস রাউন্ড। 2005 সালের কথা। 2005 সালে শুরু হয়েছিল, কিন্তু আমরা বের হয়েছি 2006 2005 এর থেকে একটা বছরের জার্নি। এবং তারপর একটা লম্বা সময়, আজকে 2024, এতগুলো সময় প্রায় 20-25টার বেশি আপনার মৌলিক গান করা হয়েছে। হ্যাঁ, 20-22টা হবে হয়তো। একটি গান শুনবো ভাইয়া। আচ্ছা, আমি আমার প্রথম রিলিজড গান যেটা, সেই গানটাই শোনাই, বাচ্চু ভাইয়ের টিউন। হ্যাঁ, অবশ্যই। আর লিরিক্স লিখেছিলেন সাজ্জাদ হোসেন ভাই। সাজ্জাদ ভাই আমাদের সবারই পরিচিত, সাজ্জাদ ভাই লিরিসিস্ট। ঘুম আসে না চোখে, ঘুম আসে না আমার চোখে, ঘুম আসে না চোখে, ঘুম আসে না চোখে, বড় একা এই আমি, তুমি নেই পাশে, তুমি ছাড়া দীর্ঘরা কেটে যায় নির্ঘুম, ঘুম আসে না চোখে, ঘুম আসে না আমার চোখে, দু চোখের তারায় তারায় স্বপ্নরা রয়ে যায়, এখনো রং ছড়ায়, রাতটা হলেই নিঝুম, দু চোখের তারায় তারায় স্বপ্নরা রয়ে যায়, এখনো রং ছড়ায়, রাতটা হলেই নিঝুম, ঘুম আসে না
বাহ, বেশ সুন্দর। গান তো গাওয়া হচ্ছে, একই সাথে আপনার গান লেখালেখিও করা হচ্ছে, কম্পোজ করা হচ্ছে, নিজের কাজের পাশাপাশি তো অন্যের জন্য গান করা হয়, সেটা কতখানি আসলে উপভোগ করেন? চেষ্টা করি আমার নিজের কিছু গান যেগুলো আমার অলরেডি রিলিজড, আমার সোলো অ্যালবামে ছিল, নাটকের কিছু গান। আমার লেখাটা আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজের লেখা আমার নিজের পছন্দ হয় না। আচ্ছা, আমার জানি না কেন, মানে অসংখ্য লেখা থেকে কয়েকটা গান হয়তো আমি করতে পেরেছি, রিলিজ করতে শিল্পী পেরেছি। হিসেবে তাহলে বলা যেতে পারে যে আপনি খুবই পিকি। আমি জানি না, আমার কাছে মনে হয় না। আর আমি একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি বা ফলো করি বলা যায়, যে যেটা আমার ভেতরে টাচ না করে আমি মনে করি যে সেটা আরেকজনের ভেতরে টাচ করার সম্ভাবনা আসলে অনেক কম, এবং আপনি সেজন্য হয়তো সময় নিয়ে নিয়ে কাজ করেন বলা যায়। আচ্ছা, এখন কি নিয়ে ব্যস্ত আছেন, মানে গানের ক্ষেত্রে কি কাজ করা হচ্ছে? আমার বেশ কিছু গান জমে গেছে যেগুলো আসলে রিলিজ করা হয় নাই। এর মধ্যে কয়েকটা গান আছে যে কমপ্লিট হয়ে গেছে, মানে রেকর্ডিং শেষ। এগুলো চেষ্টা করছি ছোট ছোট করে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব মিউজিক ভিডিও করার। আমাদের আর্টিস্টদের আসলে অনেক রকম মানে ব্যারিয়ার আছে, এর মধ্যে একটা গানও নিজের বানাতে হয়, শ্রোতাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমাদেরই করতে হয় আনফরচুনেটলি। সো চেষ্টা করছি, এর মধ্যে আরো কিছু গান পাইপলাইনে অলরেডি আছে। আমি আনরিলিজ গানগুলো এক এক করে আমি রিলিজ করার। সেগুলো কি সবগুলো আপনার লেখা না অন্যান্যদের লেখা আছে? সবগুলো আমার লেখা না, এর মধ্যে আমার লেখা ছাড়াও আমি এখন একটু চেষ্টা করছি আমি বাইরের মানুষদের সাথে কাজ করার, বাইরের বলতে অন্য কম্পোজারদের লিরিক্স টিউনে কাজ করার। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, সবশেষে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাইবো। তার আগে বলি যে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, দর্শকদের ধন্যবাদ। শেষ গানটি আমরা শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক ডন মার্কুইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন নৈরাশ্যবাদী মানুষ অনেক বেশি আশাবাদী মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এই গানটির গীতিকার এবং সুরকার রাকিব মজুমদার তুষার, আর কম্পোজিশন আমার। চেনা পথ বেঁকে গেছে অচেনায়, স্মৃতিরা খুঁজে ফেলে সেই তোমার ভুলগুলো আজ অনুশোচনায়, ফুলগুলো পড়ে আছে দোটানা, এখনো মেঘ আসে ঝরে যায় অবিরত, রোদেরও তো রাগ আছে মেঘ তা বোঝে না তো, এখনো মেঘ আসে ঝরে যায় অবিরত, রোদেরও তো রাগ আছে মেঘ তা বোঝে না তো। ভুলে যাওয়া সেই পথে পা বাড়াবো কি এখন, ফিরে তুমি আসবে কি হবে বেঁচে থাকা কারণ, ভুলে যাওয়া সেই পথে পা বাড়াবো কি এখন, ফিরে তুমি আসবে কি হবে বেঁচে থাকা কারণ, এখনো মেঘ আসে ঝরে যায় অবিরত, রোদেরও তো রাগ আছে
বেরো তোরা